হ্যালো স্টুডেন্টস, আমি মমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 6 থেকে একদম লাস্ট যে ইউনিটটা আছে, ইউনিট 3, সেখান থেকে ক্রিস্টোফার মার্লোর একটি বিখ্যাত ট্র্যাজেডি ড্রামা, যেটা হচ্ছে দ্য এডওয়ার্ড সেকেন্ড। তো সেই ড্রামাটাই আজকে পড়াবো আমি, এবং এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশনও কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, ক্লাসটা তোমরা পুরোটা দেখবে, তোমাদের পুরো কনসেপ্টটা এখানেই ক্লিয়ার হয়ে যাবে, মানে মেন স্টোরিটা তোমাদের এখানেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে। এডওয়ার্ড সেকেন্ড ইজ আ প্লে বাই ক্রিস্টোফার মার্লো about the rise and fall of King Edward II of England. The play shows how Edward's personal choices led to his downfall. আচ্ছা, এডওয়ার্ড দ্য সেকেন্ড হচ্ছে ইংল্যান্ডের একজন কিং ছিলেন। এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ইভেন্টের ওপর বেস করে এই গল্পটা লেখা হয়েছে। ঠিক আছে, ইংল্যান্ডে এডওয়ার্ড সেকেন্ড বলে একজন কিং ছিলেন। তো তার হচ্ছে পার্সোনাল কিছু ডিজায়ার এবং তার নিজস্ব মানে ব্যক্তিগত কিছু চাহিদা কিন্তু তার জীবনে একটা ট্র্যাজিক ডাউনফল নিয়ে আসে। দেখো কি বলেছে। এডওয়ার্ড সেকেন্ড বিকামস কিং আফটার হিজ ফাদার্স ডেথ। হি ব্রিংস ব্যাক হিজ ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড ফেভারিট পায়ার্স গ্যাভেস্টন। এই গ্যাভেস্টনের জন্যই কিন্তু মেন ঝামেলাটা হয়েছিল। হুম হিজ ফাদার হ্যাড এক্সাইল। আচ্ছা, এডওয়ার্ড সেকেন্ডের যিনি ফাদার ছিলেন কিং এডওয়ার্ড ওয়ান, তিনি ইংল্যান্ডের কিং ছিলেন, এবং তিনি বেঁচে থাকা অবস্থাতেই কিন্তু এডওয়ার্ড সেকেন্ডের সাথে এই গ্যাভেস্টন বলে একজনের, গ্যাভেস্টন মেনলি খুব অর্ডিনারি ফ্যামিলি থেকে বিলং করতো। তো গ্যাভেস্টনের সাথে এডওয়ার্ড সেকেন্ডের একটা খুব ক্লোজ রিলেশন কিন্তু শুরু হয়ে যায়। ঠিক আছে, যেটা কিং এডওয়ার্ড ওয়ান একদমই পছন্দ করতেন না, মোটেও তিনি পছন্দ করতেন না। এবং তিনি তার ছেলেকে বারবার মানা করার পরেও যখন দেখতো যে এই সম্পর্কে কোনো এফেক্ট পড়ছে না, তখন কিন্তু তিনি বেঁচে থাকাকালীন তিনি গ্যাভেস্টনকে এক্সাইলে পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবার যখন তার বাবা মারা যায়, মানে এডওয়ার্ড ওয়ান যখন মারা যায়, তখন এডওয়ার্ড টু হচ্ছে কিং হয় ইংল্যান্ডের, এবং তিনি কিন্তু গ্যাভেস্টনকে আবার ফিরিয়ে নিয়ে আসে এক্সাইল থেকে। হ্যাঁ, ফিরিয়ে নিয়ে প্যালেসে নিয়ে আসে। আর একটা কথা বলে রাখি, এডওয়ার্ড সেকেন্ড কিন্তু সেই সময় বিবাহিত ছিল, এবং মানে বিবাহিত হওয়া অবস্থাতেই তার গ্যাভেস্টনের সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এবং সেই সম্পর্কের জেরেই কিন্তু সে আবার গ্যাভেস্টনকে, তার বাবার মারা যাওয়ার পরে গ্যাভেস্টনকে তার প্যালেসে নিয়ে আসে। এডওয়ার্ড গিভস গ্যাভেস্টন হাই পজিশন অ্যান্ড রিচ। এবার প্যালেসে নিয়ে আসার পর এডওয়ার্ড সেকেন্ড গ্যাভেস্টনকে প্রচুর সম্পত্তি দেয়, এবং ওকে প্যালেসে একটা হাই পজিশন দেয়, যেই পজিশনটা ইজিলি সহজেই কেউ পায় না। ঠিক আছে, আচ্ছা, দ্য নোবেলস অ্যান্ড দ্য কুইন ইসাবেলা। কুইন ইসাবেলা হচ্ছে এডওয়ার্ড সেকেন্ডের ওয়াইফ, যেটা বললাম যে তিনি বিবাহিত ছিলেন। তো ইসাবেলা সহ বাকি যে নোবেলরা ছিল, তারা কিন্তু এই ব্যাপারটা একদমই পছন্দ করতো না, কারণ তারা মনে করতো যে একেই তো হচ্ছে গ্যাভেস্টন একটা লোয়ার ফ্যামিলি থেকে বিলং করছে, আর এই নোবেল যারা এতদিন ধরে এই প্যালেসে আছে, তারাও সেরকম কোনো পজিশন পায়নি যে এই পজিশনে গ্যাভেস্টনকে আর কি রাখা হয়েছে, যেটা এডওয়ার্ড টু গ্যাভেস্টনকে যে পজিশনটা দিয়েছে। তো এতে করে নোবেলরা যারা ছিল বাকি এবং কুইন ইসাবেলা, তারা হচ্ছে কি ডিসলাইক দিস বিকজ দে ফিল গ্যাভেস্টন হ্যাজ টু মাচ পাওয়ার। এবার গ্যাভেস্টনের এই মানে গ্যাভেস্টনকে এই অতিরিক্ত ক্ষমতা দেওয়ার জন্য ইসাবেলা সহ বাকি সব নোবেলরা কিন্তু রেগে যায়, কারণ ইসাবেলা মনে করতো যে হচ্ছে এডওয়ার্ড তার থেকে বেশি গ্যাভেস্টনের প্রতি বেশি মনোযোগী ছিল, গ্যাভেস্টনকে অতিরিক্ত পাওয়ার দিয়েছে। তো এতে করে ইসাবেলার মনে একটা হিংসার জন্ম হয়। দে ফোর্স এডওয়ার্ড টু সেন্ড হিম অ্যাওয়ে বাট হি ব্রিংস হিম ব্যাক। তো যখন তারা বুঝতে পারে যে গ্যাভেস্টন একজন সাধারণ ফ্যামিলি থেকে বিলং করা সত্ত্বেও এত পাওয়ার, এত পজিশন সে কোনো মতেই ডিজার্ভ করে না, তারা প্রত্যেকে, ইভেন কুইন ইসাবেলাও এডওয়ার্ডকে ফোর্স করে যাতে গ্যাভেস্টনকে প্যালেস থেকে সরিয়ে দেওয়া হয়। তো একরকমের চাপে পড়েই কিন্তু এডওয়ার্ড গ্যাভেস্টনকে প্যালেস থেকে পাঠিয়ে দেয়, সরিয়ে দেয়, কিন্তু তার কিছু সময় পরেই আবার গ্যাভেস্টনকে ফিরিয়ে নিয়ে আসে। ঠিক আছে, দিস অ্যাঙ্গার্স দ্য নোবেল। এতে করে কি মানে এই ঘটনায় সমস্ত নোবেলরা ভীষণ রেগে যায় এডওয়ার্ডের ওপরে, অ্যান্ড দে ক্যাপচার অ্যান্ড কিল গ্যাভেস্টন। এবং তারা কি করে, তারা প্রত্যেকে হচ্ছে গ্যাভেস্টনকে মানে ধরে এবং গ্যাভেস্টনকে হচ্ছে মেরে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পার্ট 1, যেখানে আমরা দেখব যে এডওয়ার্ড মানে এখানে ব্যাপারটা এরকম হয়ে গেছিলো যে গ্যাভেস্টন আসার পর থেকে এডওয়ার্ডের তার মানে তার রাজ্যের প্রতি কোনো রকমের সে মনোযোগী হতে পারছিল না। ঠিক আছে, সে ভালো করে রাজকার্য করতে পারছিল না, তার
সমস্ত মনোযোগ সবসময় গ্যাভেস্টনের দিকেই ছিল। এতে করে কুইন ইসাবেলাকেও কিন্তু সে টাইম দিত না যতটা সময় সে গ্যাভেস্টনকে দিত। তো ইসাবেলার মনে কিন্তু একটা হিংসার জন্ম হয়। অন্যদিকে বাকি যে নোবেলরা ছিল ওদের মনে হিংসা জন্ম হওয়ার কারণটা হচ্ছে যে এতদিন ধরে সার্ভিস দেওয়ার পরও তারা সেই পজিশনটা পায়নি, সেই পাওয়ার পায়নি যেটা এডওয়ার্ড অনেক সহজে গ্যাভেস্টনকে দিয়ে দিয়েছে। এতে করে তারা এডওয়ার্ডকে ফোর্স করে যাতে গ্যাভেস্টনকে সরিয়ে দেওয়া হয়। গ্যাভেস্টন প্রথম দিকে চাপে পড়ে মানে এডওয়ার্ড প্রথম দিকে চাপে পড়ে গ্যাভেস্টনকে সরিয়ে দেয় ঠিকই, কিন্তু আবার তাকে ফিরিয়ে নিয়ে আসে। এতে করে নোবেলরা সবাই রেগে যায়। আরও যারা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে, রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করতো, প্রত্যেকে বলতে পারো যে পুরো ইংল্যান্ডের মানুষরা কিন্তু এডওয়ার্ডের এগেনস্টে চলে যায় এবং তারা কি করে প্ল্যানিং করে, ষড়যন্ত্র করে গ্যাভেস্টনকে একরকমে ধরে তাকে মেরে ফেলে। ঠিক আছে। এডওয়ার্ড ইজ হার্টব্রোকেন বাট ফাইন্ডস আ নিউ ফেভারিট ডিসপেন্সার। এবার ব্যাপারটা হচ্ছে এডওয়ার্ডের তো মানে গ্যাভেস্টন মারা যাওয়ার পরে এডওয়ার্ড ভীষণ পরিমাণে দুঃখ পায়, কিন্তু সে খুব তাড়াতাড়ি হচ্ছে হিউগ ডিসপেন্সার বলে একজনকে আবার মানে তার গুড বুকে জায়গা দেয়। ঠিক আছে। দ্য নোবেলস, এবার নোবেলরা যারা ছিল লেড বাই রজার মর্টিমার। এই রজার মর্টিমারকে এখানে ইয়াঙ্গার মর্টিমার বলা হয়েছে, আর এল্ডার মর্টিমার হচ্ছে মর্টিমারের আঙ্কেল। ঠিক আছে। তো ওই রজার মর্টিমার রেবেল আগেন। এবার যখন দেখলো সবাই যে গ্যাভেস্টন মারা গিয়েও কিন্তু মানে ব্যাপারটা পুরোপুরি মিটে যায়নি, এডওয়ার্ড আবার আরেকজনকে খুঁজে নেয় যার নাম হচ্ছে ডিসপেন্সার। এবার এই ডিসপেন্সারকে যখন আবার সেই পাওয়ার পজিশন আবার ওকে নিয়ে যখন আধিক্যতা শুরু করে, তখন কিন্তু নোবেলরা আরও একবার রেগে যায় এডওয়ার্ডের ওপরে এবং তারা বুঝতে পারে যে এডওয়ার্ডকে কোনো মতেই আর কিং হিসাবে রাখা যাবে না, ওকে সিংহাসনচ্যুত করাটা খুব প্রয়োজন। তাই তারা প্রত্যেকে কি করে, এই মর্টিমারের নেতৃত্বে আবার বিদ্রোহ শুরু করে এডওয়ার্ডের এগেনস্টে। কুইন ইসাবেলা জয়েন্স মর্টিমার অ্যান্ড দে ইনভেড ইংল্যান্ড উইথ অ্যান আর্মি। এডওয়ার্ড ইজ ডিফিটেড অ্যান্ড ক্যাপচার্ড। তো মানে এই সব কিছুর মধ্যে কুইন ইসাবেলার মনটাও ভীষণ মানে মন একদম যাকে বলে মরে গেছিলো, উঠে গেছিলো এডওয়ার্ডের ওপরে। তো সে কি করে, সে গোপনে ওই মর্টিমারের সাথে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত হয় এবং সে হচ্ছে মর্টিমারের সাথে হাত মিলিয়ে কি করে ইংল্যান্ডে অ্যাটাক করে, মানে একটা বড় একটা আর্মি আর কি তৈরি করে এবং মর্টিমার আর ইসাবেলা মিলে ইংল্যান্ডে অ্যাটাক করে। ঠিক আছে। এডওয়ার্ডের ওপরে অ্যাটাক করে। এতে করে এডওয়ার্ডকে তারা হচ্ছে পরাজিত করে এবং তাকে হচ্ছে বন্দি বানায়। ঠিক আছে। দেখো তারপরে কি বলেছে, দ্য নোবেল ফোর্স এডওয়ার্ড টু গিভ আপ হিজ থ্রোন, The novel forced Edward to give up his throne in favor of his son Edward III. তো নোবেলরা প্রত্যেকে মানে ওই মর্টিমার ইসাবেলারা প্রত্যেকে হচ্ছে এডওয়ার্ডকে হচ্ছে যেগুলো অ্যারেস্ট করে এবং বলে যে তুমি তোমার থ্রোনটা গিভ আপ করো, তোমাকে রাজার পোস্টটা ছাড়তে হবে এবং তোমার যে ছেলে আছে এডওয়ার্ড III মানে এডওয়ার্ড II এর ছেলে এডওয়ার্ড III তাকে আমরা রাজা বানাবো। এডওয়ার্ড ইজ ইমপ্রিজন্ড অ্যান্ড মর্টিমার অ্যান্ড ইসাবেলা রুল দ্য কান্ট্রি। তারপরে এডওয়ার্ডকে হচ্ছে বন্দি করা হয় এবং মানে যেহেতু তখনও এডওয়ার্ড III হচ্ছে নাবালক ছিল, তাই তার জায়গায় হচ্ছে মর্টিমার এবং ইসাবেলা হচ্ছে ইংল্যান্ডে রাজত্ব করতে থাকে। ইন দ্য এন্ড দে অর্ডার এডওয়ার্ডস মার্ডার ইন এ ব্রুটাল ওয়ে। হাউএভার এডওয়ার্ড III লেটার টেক্স রিভেঞ্জ বাই এক্সিকিউটিং মর্টিমার অ্যান্ড ইমপ্রিজনিং হিজ মাদার। তারপরে মানে এডওয়ার্ডকে বন্দি করার পরে হচ্ছে মর্টিমার এবং ইসাবেলা ইংল্যান্ডে রুল করতে থাকে। তারপরে এরকম দেখায় যে তারও অনেক বছর পরে তারা কি করে, মানে এডওয়ার্ডকে বন্দি বানানোর আরও কয়েক বছর পরে এডওয়ার্ডকে খুব বাজেভাবে একদম ব্রুটাল ওয়েতে কিন্তু তারা এডওয়ার্ডকে মার্ডার করে। তারপরে তাদের ছেলে মানে ইসাবেলা আর এডওয়ার্ডের ছেলে এডওয়ার্ড III যখন বড় হয় তখন সে সবটা বুঝতে পারে এবং সে তার বাবার মৃত্যুর কিন্তু রিভেঞ্জ নেয়। কী করে, সে মর্টিমারকে হচ্ছে মেরে ফেলে এবং তার মা মানে ইসাবেলাকে কিন্তু বন্দি করে নেয়। ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ডের গল্পটা, যেখানে আমরা দেখব যে পার্সোনাল ডিজায়ার কীভাবে মানুষের মানে একটা ট্র্যাজিক ডাউনফলে নিয়ে যায়। মানুষের মানে এই যে ক্ষমতা বা ঐশ্বর্য, এছাড়াও হচ্ছে কনস্পিরেসি, বিট্রায়াল, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এডওয়ার্ড IIটা খুবই বিখ্যাত এবং এটা মানে ক্রিস্টোফার মার্লোর লেখা একটা মাস্টারপিস। ঠিক আছে। দেখো লাস্টে কি বলেছে, দ্য
play is about power, betrayal and the struggle between personal desire and responsibility. এডওয়ার্ড টুর মেন ব্যাপারটা ছিল যে ও একটা ডিলেমার মধ্যে ছিল। একদিকে ছিল ওর পার্সোনাল ডিজায়ার, মানে ও গ্যাভেস্টনের সঙ্গে থাকবে, গ্যাভেস্টনকে ও পছন্দ করতো। অন্যদিকে হচ্ছে রেসপন্সিবিলিটি, যেটা হচ্ছে তার নিজের ওয়াইফের ওপরে ছিল, ইংল্যান্ডের মানুষদের ওপরে ছিল। এবং এই পার্সোনাল ডিজায়ার, ঠিক আছে, এই পার্সোনাল ডিজায়ার আর রেসপন্সিবিলিটি দুটোর মধ্যে স্ট্রাগলিং করতে করতে কিন্তু শেষ পর্যন্ত এডওয়ার্ড টু মারা যায়। এবং আমরা দেখি যে পাওয়ার, বিট্রে, এইগুলো হচ্ছে মেন থিম। এই যে পাওয়ার, বিট্রেয়াল, এগুলো কিন্তু হচ্ছে এই ড্রামাটার মেন থিম, ঠিক আছে। এছাড়াও স্ট্রাগল, যেটা বললাম যে পার্সোনাল ডিজায়ার আর হচ্ছে রেসপন্সিবিলিটির মধ্যে একটা দ্বন্দ্বে পড়ে গেছিলো। তো এই সব কিছু মিলে দেখো এডওয়ার্ড টু ইজ শোন অ্যাজ এ উইক কিং হু লেটস হিজ ইমোশনস কন্ট্রোল হিজ ডিসিশনস। হিজ লাভ ফর গ্যাভেস্টন অ্যান্ড হিজ রিফিউজাল টু লিসেন টু হিজ নোভেলস লেড টু হিজ ট্র্যাজিক এন্ড। মানে একজন রাজা হিসেবে কিন্তু এডওয়ার্ড ভীষণ অদক্ষ ছিল, মানে সে এফিশিয়েন্ট ছিল না, উইক ছিল। এবং অন্যদিকে ও তার নিজের যে ইমোশনটাকে সে কন্ট্রোল করতে পারেনি, ঠিক আছে। তার যদি সে দুটো জিনিসই ভালো করে ব্যালেন্স করতে পারতো, মানে একদিকে গ্যাভেস্টনের সঙ্গে সম্পর্ক, অন্যদিকে যদি সে তার দায়িত্বগুলোকে ভালো করে পালন করতো, তবে কিন্তু তাকে এতটা ট্র্যাজিকভাবে তার ডাউনফলটা হতো না। গ্যাভেস্টনের প্রতি অতিরিক্ত পরিমাণে ভালোবাসা এবং নিজের কাজের প্রতি গাফিলতি, এই দুটো মিলে কিন্তু তার জীবনের একটা ট্র্যাজিক সমাপ্তি নিয়ে এসেছিল, ঠিক আছে। এটাই হচ্ছে এডওয়ার্ড টু এর মেন গল্পটা। আমি আশা করব তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখলে পরে। শেষ করার আগে বলে রাখি যে দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে, এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এই দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো আজকে এতটুকু থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।